মরতে আমি ভয় পাই না, তবে এভাবে মরার কোনো মানে হয় না। এখানে থাকলে আমাদের সবার ক্ষতি হবে, আমরা কেউ বাঁচব না। আগে ম্যাওকে খেতে দিই। আর তুমি তো জানো পুকুরের ওই কিছুটা দূরেই, মানে ওই পাড়টায় একটা কবরস্থান আছে। কালী পুজোর সময় আকাশে হাউই ওড়ে দেখেছেন? বাংলা গপ্পের ঠিক এখানে শুধু ভয় নয়, ভাবতেও হয়। ইটস রিয়েল। বাংলা সাহিত্যে আমরা দেখেছি লেখক কিছু কাল্পনিক চরিত্র নিয়ে লিখেছেন, আর সেই সমস্ত চরিত্র কোনোদিন পুরনো হয় না। জনপ্রিয় সাহিত্যিক অনীশ দেব ভৌতিক এবং সাসপেন্স নিয়ে অনেক বই লিখেছেন। সেই রকমই একটি উল্লেখযোগ্য চরিত্র নিয়ে শুরু করছে লেখকের ভূতনাথের ডায়েরি বইটি থেকে নেওয়া প্রিয়নাথ সিরিজ। অসংখ্য ধন্যবাদ জানাই লেখক অনীশ দেব মহাশয়কে আমাদের এত ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য। আজ আপনারা শুনবেন এই সিরিজের তৃতীয় গল্প, ছায়াবন্দী খেলা। গল্প পাঠে তীর্থা, অশেষ শিকদারের কণ্ঠে অভিষেক, বনানীর কণ্ঠে মোনালি, মুনমুন এবং প্রমিতার কণ্ঠে মুনমুন, লালটু প্রমোটারের কণ্ঠে চিন্ময়, দেবাশিসের কণ্ঠে সৌভিক, রনিতের কণ্ঠে সপ্তর্ষি, প্রিয়নাথের চরিত্রে আমি রাজ। সাউন্ড ডিজাইন সৌভিক, পোস্টার ডিজাইন এবং শব্দগ্রহণ বিশ্বজিৎ, সমস্ত পরিচালনা এবং পরিবেশনা সৌভিক। আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলটিকে। নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তবে শুরু করছি আজকের গল্প, ছায়াবন্দী খেলা। মিস্টার জোয়ারদার, আপনার কাছে কোনো অলৌকিক সমস্যা নিয়ে আমি আসিনি। প্রেতের ব্যাপারে কোনো সাহায্য চাইতে আসিনি। বলতে গেলে এরকমই এক ধোঁয়ার গল্প আপনাকে আমি শোনাতে এসেছি। তবে সেটা সাদা ধোঁয়া নয়, কালো ধোঁয়া, ঘন কালো ধোঁয়ার মেঘও বলতে পারেন। প্রিয়নাথবাবু, বুঝতে পারছি আপনি আমাকে এড়িয়ে যেতে চাইছেন, কারণ আমার কথাবার্তা বোধহয় খুব একটা নর্মাল নয়। আপনাকে একটা কথা আমি বলতে পারি, আমি পাগল নই, কিন্তু আমার জীবনে যে ঝড় বয়ে গেছে তাতে যে কোনো মানুষই পাগল হয়ে যেত। আমি আমি যে কেন হইনি সেটাই আশ্চর্যের। বোধহয় আপনাকে সেই ঘটনাগুলো বলার জন্যেই আমি এখনো সুস্থ অবস্থায় বেঁচে রয়েছি, নইলে বহুদিন আগেই তো আমার শেষ হয়ে যাওয়ার কথা। যাই হোক, এটুকু আপনাকে হলপ করে বলতে পারি, এরকম বিচিত্র ঘটনা আপনি জীবনে কখনো শোনেননি। একটু থামলেন ভদ্রলোক। বোধহয় পরের কথাগুলো মনে মনে গুছিয়ে নিতে চাইছিলেন। প্রিয়নাথের কৌতূহল ক্রমশ বাড়ছিল। ভদ্রলোকের নাম অশেষ শিকদার। এয়ারপোর্টে চাকরি করতেন, বছর চারেক হলো রিটায়ার করেছেন। তার এক ছেলে এক মেয়ে। ছেলে রনিত বিদেশ সঞ্চার নিগম লিমিটেডে কাজ করে। প্রায় 8 বছর হলো বিয়ে করেছে। 3-3.5 বছরের একটি মেয়েও আছে। অশেষবাবুর মেয়ে বিএসসি পাশ করে বসে আছে। ঘরকন্নার কাজে মাকে সাহায্য করে আর গোটাচারেক টিউশনি করে। অশেষবাবু এবং তার পরিবার সবাই থাকেন কৈখালিতে। রিটায়ার করার পর অশেষবাবু সেখানে বাড়ি করেছেন। মোট 6 জন মানুষকে নিয়ে ওদের পরিবার বেশ সুখেই দিন কাটাচ্ছিল। কিন্তু এক অঘ্রাণ মাসের অমাবস্যার রাত থেকে ওদের জীবনের ছকটা পাল্টে গেছে।
ওদের সুখ শান্তির সাজানো ঘুঁটিগুলো কেউ যেন কাঠের একটা কৌটোয় ভরে পাগলের মতো ঝাঁকিয়ে তারপর এলোমেলোভাবে ছড়িয়ে বন্দি করে দিয়েছে। অশেষ শিকদার কদিন ধরেই প্রিয়নাথকে ফোন করে দেখা করতে চাইছিলেন, কিন্তু লোকটার কথাবার্তার ধরন খুব একটা স্বাভাবিক মনে না হওয়ায় প্রিয়নাথ প্রথমটায় দেখা করতে চাননি, বরং এড়িয়ে যেতে চেয়েছেন। কিন্তু একদিন ভদ্রলোক টেলিফোনে এমন একটা কথা বললেন যে প্রিয়নাথ কৌতূহলী হয়ে উঠলেন। সেই বিচিত্র ঘটনা শোনার জন্যই প্রিয়নাথ শেষ পর্যন্ত ওর সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলেন এবং শুক্রবার সন্ধ্যায় বাড়িতে আসতে অনুরোধ করেছেন। অশেষ শিকদার যখন এসে হাজির হলেন তখন 6:15 মতন হবে। প্রিয়নাথ ওর জন্যে অপেক্ষা করছিলেন। আজ একটু আগে ভাগেই সন্ধেবেলার পূজা আর্চার কাজ সেরে নিয়েছিলেন। তারপর অগোছালো বসবার ঘরটাকে একটু আধটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেছেন। মেঝেতে ঢলে পড়া বইপত্র আর ম্যাগাজিনগুলো যতটা সম্ভব থাকে থাকে সাজিয়ে নিয়েছেন। ব্যাচেলারদের ঘরের একটা বিশেষ চরিত্র থাকে, সেটা অনেকটা যেন ছন্নছাড়া স্বাধীনতার ছাপ। আর যারা সংসারী তাদের সংসারটা পরিপাটি সাজানো গোছানো হলেও কোথাও যেন একটা পরাধীনতার রেশ থেকে যায়। প্রিয়নাথ সর্বক্ষণ তাই মনে করেন, তাই নিজের ঘরটাকে তিনি কখনো খুব ছিমছাম করে সাজান না, পাছে তার মধ্যে পরাধীনতার ভেজাল ঢুকে পড়ে। অশেষবাবু এসে প্রথমেই নিজের পরিচয় দিলেন, তারপর বংশলতিকার অল্প বিস্তর বিবরণ দিলেন। প্রিয়নাথ তাতে বিরক্ত হননি, কারণ আসল রসের সন্ধান পেতে হলে অনেকটা নিরস পথ পেরোতে হয়। প্রিয়নাথের অভিজ্ঞতা অন্তত তাই বলে। সুতরাং তিনি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন, অশেষবাবুকে একটানা কথা বলার সুযোগ দিচ্ছিলেন আর মানুষটাকে খুঁটিয়ে দেখছিলেন। চেহারা রোগার দিকে হলেও স্বাস্থ্য কিন্তু ওনার খারাপ নয়। গায়ের রং ময়লা, গাল সামান্য বসা, কাঁচা পাকা সরু গোঁফ, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, আর তার বেশিরভাগটাই সাদা। কপালে একটা শিরা উঁচু হয়ে রয়েছে। ওপর ওপর দেখে ব্লাড সুগারের রোগী বলে মনে হয়। তবে সবচেয়ে লক্ষ্য করার মতো জিনিস হলো চশমার কাঁচের আড়ালে ওনার চোখ দুটো। সরু লম্বাটে মুখে অস্বাভাবিক বড় বড় দুটো চোখ যেন ভীষণ রকম বেমানান। তার উপর ভয়ে কিংবা কৌতূহলে চোখের মণি দুটো সব সময় অস্থিরভাবে এদিক ওদিক নড়ে চড়ে বেড়াচ্ছে, আবার হঠাৎ করেই কোনো কিছুর দিকে শূন্য চোখে তাকিয়ে কিছুক্ষণের জন্য নিশ্চল হয়ে যাচ্ছে। হাতের জ্বলন্ত সিগারেটে ঘন ঘন 3টে টান দিয়ে শেষ টুকরোটা খুব সাবধানে অ্যাশট্রের গায়ে ঘষে নিভিয়ে দিলেন। তারপর সেটা অ্যাশট্রের গর্তে ফেলে দিয়ে কুলকুল করে ধোঁয়া ছাড়লেন। ঘরে ধোঁয়ার মেঘ তৈরি হয়ে গেল। সেই ধোঁয়ার মেঘের দিকে মুখ তুলে অবশ চোখে তাকিয়ে রইলেন তিনি, যেন অপূর্ব এক রামধনু তাকে মুগ্ধ করে দিয়েছে। মেঘ ধীরে ধীরে ফিকে হয়ে মিলিয়ে গেল। তখন ভদ্রলোক আনমনাভাবে বিড়বিড় করে বললেন, আমার বাড়িটা কৈখালির 10 এলাকায়, 2 কাঠা জমির ওপরে ছোট্ট একতলা বাড়ি। জমির ফাঁকা জায়গাটায় কয়েকটি সুপুরি গাছ আর একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছটায় ভোরের দিকে কিংবা বিকেলের দিকে 2-4টে পাখি টাকি আসে। বসন্ত বৌরি, বুলবুলি, কাঠঠোকরা, এছাড়া
শালিক চড়ুই তো আছেই। বাড়ি আমার হয়তো কোনোদিনই করা হয়ে উঠতো না যদি না হঠাৎ করে লালটুর সঙ্গে আমার পরিচয় হয়ে যেত। লালটু ওই এলাকারই ছেলে। ত্রিবেণী এন্টারপ্রাইজ এই নামে ওর একটা কোম্পানি আছে, কনস্ট্রাকশনের কাজ করে ওরা। ওর সঙ্গে রয়েছে এক ঝাঁক তরতাজা যুবক, বিশ্বজিৎ, বাচ্চু, পল্টু, দেবাশিস, আরও অনেকে। এলাকায় কোনো উৎসব হলে ওরা সবার আগে হৈ হৈ করে মেতে ওঠে। আবার কারো অসুখ বিসুখ বা বিপদ আপদ হলে সবার আগে ওরাই ঝাঁপিয়ে পড়ে। ঝড় বৃষ্টি রাত বিরেতে তোয়াক্কা করে না। লালটু আমাকে ধারে জমির মালিক হওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আমি কোনো রকমে টাকার জোগাড় করে ওকে কিস্তিতে কিস্তিতে শোধ দিয়েছি। এই বাড়িতে আমি আছি আজ 4 বছর, কিন্তু ওর ধার এখনো শোধ করতে পারিনি। অবশ্য সামান্য কিছু বাকি আছে। আমি মনে মনে জানি ওর টাকা হয়তো আমি শোধ করে দেব, কিন্তু ওর ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। লালটুর কথা এত করে বলছি তার কারণ আমার এই বিপদেও ও ঝাঁপিয়ে পড়েছিল। গত বছর অগ্রহায়ণ মাসের এক বিকেলে আমি বাড়ির বারান্দায় চুপচাপ বসেছিলাম। শিবানী মানে বৌমা ওর মেয়ে মুনমুনকে নিয়ে পেয়ারা গাছের নিচটায় বসেছিল। আমার স্ত্রী বনানী বাড়ির ভেতরেই টুকিটাকি কাজ সারছিল। ছেলে রুনু তখনও অফিস থেকে ফেরেনি, সাধারণত ও 7টা নাগাদ ফেরে। আর প্রমি বাড়ি ছিল না, টিউশনিতে গিয়েছিল। পাখি দেখাটা আমার শখ, তাই পেয়ারা গাছটার ডালপালার দিকে তাকিয়েছিলাম। দুটো বুলবুলি সেখানে খেলা করছিল। সূর্য অবশ্য একটু আগে ডুবে গেছে। সময়টা তখন গোধূলি মতো। শীতের বাতাস সবে হামাগুড়ি দেওয়া শুরু করেছে। তাছাড়া আমার বাড়ির দক্ষিণ পশ্চিম দিক ঘেঁষে একটা বড় পুকুর আছে। সন্ধ্যের পর সেদিক থেকে ঠান্ডা বাতাস ভেসে আসে। সেদিন বাতাসটা একটু যেন বেশি ঠান্ডা ছিল। হঠাৎই আমার চোখে পড়ল একটা ছোট মেঘের টুকরো, যেন আমার বাড়ির দিকে ভেসে আসছে। সাধারণ মেঘের মতো হলে ব্যাপারটা আমার চোখ টানতো না, কিন্তু ওটার ভেতরে একটা কিছু ঘুরপাক খাচ্ছিল। যেন কালো মেঘের ভেতরে একটা আরো কালো মেঘের ডেলা খাঁচায় বন্দি বাঘের মতো অস্থিরভাবে পাক খাচ্ছে আর ফুঁসছে। পশ্চিমের আলো একপাশ থেকে এসে ওটার উপরে পড়েছিল। তাতে মেঘটাকে আরো অদ্ভুত দেখাচ্ছিল। অদ্ভুত বলতে কিরকম? অদ্ভুত বলতে, কালী পুজোর সময় আকাশে হাউই ওড়ে দেখেছেন? একরকম হাউই আছে যেগুলো আকাশে গিয়ে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর কয়েকটা উজ্জ্বল সাদা আলোর কণা ঝিকমিক করে জ্বলতে থাকে আর হাওয়ায় ভাসতে ভাসতে নামতে থাকে নিচের দিকে। এই মেঘটার ভেতরেও সেরকম কিছু একটা হচ্ছিল। তার ভেতরে যেন অসংখ্য বিদ্যুতের কণা জ্বলছিল আর নিচ্ছিল। মেঘটা ভাসতে ভাসতে আমার বাড়ির চৌহদ্দির মধ্যে এসে পড়ল। তারপর পেয়ারা গাছটার ডালপালা পাতার ভেতরে ঢুকে পড়ল। দিনের আলো অনেকটাই মরে আসছিল, তাই মেঘটাকে আর স্পষ্ট করে দেখতে পাচ্ছিলাম না। তবে হঠাৎই নজর পড়ল একটা বুলবুলি পাখি নেই। চঞ্চল হয়ে এডাল সেডাল করতে করতে কখন যেন উড়ে পালিয়েছে। আপনি জানবেন নিশ্চয়ই, বুলবুলি পাখি জোড়ায় জোড়ায় থাকে। তাই ভাবলাম অন্য বুলবুলিটি এখনই উড়ে চলে যাবে সঙ্গীর কাছে, কিন্তু সেরকম কিছু ছিল না। বরং একটা চিৎকার কানে এলো, কোনো পাখির কর্কশ চিৎকার। বেড়াল পাখির ছানা চুরি করতে এলে মা পাখি যেমন কর্কশ চিৎকার করে,
তারপরেই দেখলাম অন্য বুলবুলিটি গাছ ছেড়ে বাইরে বেরিয়ে এলো। গাছটাকে ঘিরে পাগলের মতো এলোমেলোভাবে উড়তে লাগলো। সে ডাক আমি চিনি, কারণ আমি খুব খুঁটিয়ে পাখি দেখি, পাখির আচার আচরণ লক্ষ্য করি। হারানো সঙ্গীর খোঁজে বুলবুলি অনেক সময় এরকম করে। শিবানী মুনমুনকে নিয়ে বাড়ির দিকে চলে আসছিল, আর মুখ তুলে বুলবুলিটার অদ্ভুত আচরণ দেখছিল। বাড়িতে ঢোকার সময় শিবানী হঠাৎই আমাকে বলল, দেখেছেন বাবা, পাখিগুলো কেমন করছে, এরকম তো আগে করতে দেখিনি। ওরা ভেতরে চলে যাওয়ার একটু পরেই পাখিটা উড়ে কোথায় চলে গেল। অন্ধকার ঘন হয়ে আসায় কালো ধোঁয়ার মেঘটাকেও আর ঠাউর করতে পারলাম না। দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে এরকম ভেসে থাকা ছোট ছোট মেঘের টুকরো দেখেছি, অবশ্য ওগুলো মেঘ নয়, কুয়াশা। গায়ের ওপর দিয়ে চলে গেলে কেমন স্যাঁতস্যাঁতে ভাব টের পাওয়া যায়, সেই সঙ্গে একটু বাড়তি শীত। এই কালো মেঘের টুকরোটা আমাকে দার্জিলিংয়ের কথা মনে করিয়ে দিল। এমন সময় আমি একটা স্যাঁতস্যাঁতে ভাব টের পেলাম। আচমকা একটা শীত আমাকে কাঁপিয়ে দিল। আমি তাড়াতাড়ি বারান্দা থেকে উঠে ঘরে চলে এলাম। তখন বুঝিনি আমার পিছু পিছু আরো একজন কেউ ঢুকে পড়েছে ঘরের ভেতরে। সেটা বুঝলাম পরের দিন রাতে। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বসে একটা সিগারেট ধরিয়েছি। রাত তখন কটা হবে, 11টা, সোয়া 11টা। রুনু, শিবানী, প্রমিতারা সব শুয়ে পড়েছে। বনানী তখন রান্নাঘর শেষবারের মতন গুছিয়ে নিচ্ছে। ও প্রমিতার কাছে শোয়, আমি ড্রয়িং কাম ডাইনিং স্পেসে বিছানা পেতে শুয়ে পড়ি। তো চেয়ারে হেলান দিয়ে সিগারেট টানতে টানতে ডাইনিং স্পেসের সিলিংয়ের দিকে আমার চোখ পড়ল হঠাৎ। তখনই খেয়াল হলো সিলিংয়ের এক কোণে যেন এক টুকরো কালচে ধোঁয়া জমাট বেঁধে রয়েছে। ধোঁয়া বা মেঘ বা ছায়া যাই বলুন, ওটার কোনো নির্দিষ্ট আকার ছিল না। দেওয়ালের কোণে ছড়িয়ে ছিটিয়ে কেমন যেন লেপ্টে ছিল, অনেকটা ড্যাম্পের ছাপের মতো। আমি সিগারেট ফেলে দিয়ে ঘরে চলে এলাম। ছায়াটা ঠিক নিচে দাঁড়িয়ে মুখ তুলে ওটাকে পরীক্ষা করার চেষ্টা করলাম। না, তেমন কোনো ব্যাপার আমার নজরে পড়ল না। শুধু মনে হলো দেওয়ালের গায়ে লেপ্টে ওটা যেন সামান্য নড়ে চড়ে বেড়াচ্ছে, ঠিক অ্যামিবার মতো। বনানী আমার বিছানা পাততে এলো। ওকে ব্যাপারটা বললাম, আঙুল তুলে দেখালাম। ও খুব একটা মন দিল না। আঁচলে হাত মুছতে মুছতে ওটার কাছে এগিয়ে গিয়ে এক পলক কি দেখলো ওই জানে। তারপর বলল, ও কিছু নয়, ঝুলের দাগ পড়েছে। তোমাকে বললাম রান্নাঘরে একটা এক্সস্ট লাগাও, তা আমার কথা শুনলে না। ও পরে একদিন আমি সন্ধ্যার মাকে নিয়ে ঝুলঝাড়ু দিয়ে সাফ করে দেব। এখন শোবে, এসো। আলো নিভিয়ে শুয়ে পড়লাম বটে, কিন্তু খচখচানিটা মন থেকে গেল না। কেমন যেন মনে হলো কাল সকালে উঠে ওই কালচে ছোপটাকে ওখানে আর দেখতে পাবো না। পরদিন সকালে উঠে দেখলাম আমার ভাবনা অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেছে। এতে আমার স্বস্তি পাওয়ার কথা, কিন্তু তার বদলে অস্বস্তিটাই বেড়ে গেল। ছায়াটা এবার কোথায় কিভাবে দেখা দেবে সে নিয়ে চিন্তায় পড়ে গেলাম। ঠিক 5 দিন পর ছায়াটা সাংঘাতিকভাবে জানিয়ে দিল ও আছে। চলে যাওয়ার জন্যে ও আমার বাড়িতে এসে ঢোকেনি, কিন্তু আমার বাড়িটাই কেন যে ওর পছন্দ হলো পরে পরে অবশ্য বুঝেছি। শুধু আমার বাড়িটা নয়, আমাকেও ওর ভীষণ পছন্দ হয়েছে। আমাকে ছেড়ে ও কিছুতেই যাবে না। কেন তা জানি না। আমাদের বাড়ির রোজকার নোংরাগুলো পলিথিনের প্যাকেটে করে সামনে সরু একটা রাস্তায় ফেলা হয়।
ওখানে আরো 2-4টে বাড়ির আবর্জনা এসে পড়ে। সেগুলো ফেলা মাত্রই পাড়ার 2টো বিড়াল আর একটি নেড়ি কুকুর সেখানে এসে হাজির হয়। তারপর প্যাকেটগুলো নিয়ে টানা হ্যাচড়া করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাটাকুটো খায়। হঠাৎ লক্ষ্য করলাম আবর্জনা প্যাকেটগুলো জায়গা মতো আর পড়ছে না, কিংবা বলা যায় পড়ার পরই ওগুলো নিয়ে কেউ চম্পট দিচ্ছে। এ নিয়ে কাউকে কিছু বলার আগেই আরেকটা নতুন জিনিস আবিষ্কার করলাম। আমার বাড়ির পেছন দিকটায় একটা তেঁতুল গাছ আছে, তার পাশ ঘেঁষেই আমার সেফটি ট্যাঙ্ক। তো মাঝে মাঝেই আমি বাড়ির চৌহদ্দি ঘুরে তদারকি করি, পরিষ্কার করি। সেদিন করতে গিয়ে দেখি তেঁতুল গাছটার গোড়ায় এক রাশ আবর্জনা ছড়ানো। প্যাকেট ছিঁড়ে কেউ ওগুলোর মধ্যে থেকে পাগলের মতো খাবার খুঁজে বেরিয়েছে। সন্দেহ করলাম এ হয়তো কাকের কাণ্ড। আবার কিন্তু লক্ষ্য করলাম ছড়ানো আবর্জনায় মাছের কাঁটা বা মাংসের হাড় এক কণাও নেই, বরং ভাত তরকারি আর রুটির টুকরো অল্প বিস্তর পড়ে আছে। কাক বিড়াল কুকুর হলে মনে হয় না এগুলো পড়ে থাকতো। তাছাড়া এই জায়গাটায় কখনো আবর্জনা ফেলা হয় না বলে ওরা বোধহয় এদিকটায় আসেনি। ব্যাপারটা নিয়ে সামান্য দুশ্চিন্তা যে হয়নি তা নয়, তবে খুব বেশি মন দিইনি। এর দিন তিনেক পরে ঘটে গেল সেই অদ্ভুত ঘটনা। সেদিন রাত 8টা নাগাদ আমরা 3 জনে ড্রয়িং কাম ডাইনিংয়ে বসে চা বিস্কুট খাচ্ছি। মুনমুন হঠাৎ আমার কাছে এলো। ওর পেছন পেছন ঢুকে পড়লো একটা বিড়াল ছানা। ধবধবে সাদা এই ছোট্ট বিড়ালটা 20-25 ধরে আমাদের সঙ্গী হয়েছে। মুনমুন ওকে শুধু খাওয়াতে চায়। বিড়াল ছানা ঘাঁটে বলে বৌমা মাঝে মাঝেই ওকে বকুনি লাগায়। মুনমুন আমার কাছে এসে বলল, দাদা ম্যাওকে খেতে দাও। বিড়াল ছানাটা তখন লালটু আর দেবাশিসের প্লাস্টিকের চেয়ার ঘিরে লাফাচ্ছে, ছুটোছুটি করছে। সামনের প্লেট থেকে থাবা দিয়ে মুনমুন একটা বিস্কুট তুলে নিল। লালটু মুনমুনকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে কাছে ডাকছিল। মুনমুন পাকা বুড়ির মতো হাত তুলে ওকে অপেক্ষা করতে ইশারা করে বলল, আগে ম্যাওকে খেতে দিই। মুনমুন, মুনমুন, এদিকে এসো। চলো, এবার খেতে হবে তোমাকে। তারপর তুমি আবার আসবে, কেমন? না, চলো মুনমুন। আমি যাব না, আগে মেউ খা। কথা শোনো, চলো মা, চলো খাবে, চলো। আমি ঘরের কোণ দিয়ে একটা নড়াচড়া লক্ষ্য করলাম। সেদিকে মুখ ফিরিয়ে দেখি টিভির টেবিলের নিচ থেকে একটা অন্ধকার ছায়া গড়িয়ে আসছে আমাদের দিকে। মেঝেতে যেভাবে জল গড়ায় ঠিক সেইভাবে তরল কালো মেঘটা মোজাইক করা মেঝের ওপর দিয়ে নিঃশব্দে গড়িয়ে আসতে লাগলো। লালটুদের আমি ওই ছায়া বা মেঘের ব্যাপারটা বলিনি, কারণ বললেও হয়তো ওরা বিশ্বাস করত না। কিন্তু এখন এই মুহূর্তে ওটা এভাবে দেখা দেবে আমি ভাবিনি। কথা বলতে বলতে আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। লালটু সেটা লক্ষ্য করে জিজ্ঞেস করলো, কি হলো অশেষদা? আপনার মোজাইকটা ওই জায়গায় কেমন কালচে হয়ে গেছে। আর ঠিক তখনই খেলতে খেলতে বেড়াল ছানাটা ওই কালো ছায়াটার ওপর লাফিয়ে পড়ল। একটা কালো চাদর হঠাৎ করে গায়ে জড়িয়ে নেওয়ার মতো অন্ধকার ছায়াটা বেড়াল ছানাটাকে চোখের পলকে সাপটে নিল। বাবা! শিবানী ভয় চিৎকার করে উঠল। দেবাশিসের হাত থেকে চায়ের কাপ ছিটকে পড়ল মেঝেতে। লাট্টু চেয়ারটা ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। ওর চোখ এপাশ ওপাশ তাকিয়ে যে কোনো ধরনের একটা হাতিয়ার খুঁজছিল। আর আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। কারণ বিড়াল ছানাটাকে আর দেখা যাচ্ছিল না। তবে ওর মরণ চিৎকার আমাদের সকলের কানে তালা লাগিয়ে দিচ্ছিল। আমার বুলবুলি পাখিটার কথা মনে পড়ে গেল। পাখিটার উধাও হওয়ার রহস্য সেদিন আমি বুঝতে পারিনি। আজ এই মুহূর্তে হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম। শুধু এই ভয়ঙ্কর সত্যিটুকু ছাড়া আর কিছুই আমি বুঝতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না, আমার হাত পা ছিল, তবে পা দুটো
দুটো মেঝেতে অসাড় হয়ে গেঁথে গিয়েছিল। আর শিবানীকে কিছু একটা বলতে চেয়ে আমি উৎক্রান্ত হাত দুটো শূন্য উঁচিয়ে নাড়তে চেষ্টা করছিলাম। বৌদি! শিবানী! শিবানী! শিবানী গো! শিবানীর ভয়ানক চিৎকার শুনে রুনু, প্রমি আর বনানী ছুটে এসেছিল এ ঘরে। কিন্তু তখন মেঝের ওপরে শুধু একটা কালো ধোঁয়ার তাল পাক খাচ্ছে। লালটু কোনো রকম হাতিয়ার খুঁজে না পেয়ে ধোঁয়ার তালটার উপরে ঝাঁপিয়ে পড়ল। দেবাশিস ওকে হাত বাড়িয়ে থামাতে চেষ্টা করেছিল, খামচে ধরেছিল লালটুর জামা, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আর লালটুর শক্তপোক্ত দেহটা মেঝেতে আছড়ে পড়ার শব্দ হলো। ও যন্ত্রণায় শব্দ করে উঠল। দেবাশিস আর রনিত লালটুকে ধরে তুলল। ততক্ষণে ছায়াটা ফিকে হয়ে গিয়ে কোথায় যেন মিলিয়ে গেছে। আমরা অতগুলো মানুষ কিছুই করতে পারলাম না। বিড়াল ছানাটার চিৎকার কমজোরি হতে হতে হঠাৎই থেমে গেল। ওটা শরীরের এক কণাও আর চোখে দেখতে পেলাম না। ঘরটা মুহূর্তের মধ্যে শ্মশানের মতো চুপচাপ হয়ে গেল। শুধু মায়ের শাড়িতে মুখ গুঁজে মুনমুন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। অনেকক্ষণ পর রনিত আমার কাছে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, কি ব্যাপার বাবা, এসব কি হলো? কি করে হলো এসব? বনানী আমাকে এক গ্লাস জল এনে দিল। লালটু আর দেবাশিস আমাকে ঘিরে একরাশ উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে রইল। শিবানী মুনমুনকে কোলে তুলে নিল। নিজেকে একটু সামলে নেওয়ার পর ওদের ছায়ার ব্যাপারটা বললাম। প্রথম দিনে সেই বুলবুলি পাখির ঘটনা থেকে শুরু করে তারপর আবর্জনা থেকে মাছের কাঁটা, মাংসের হাড় উধাও হওয়ার ব্যাপার সব বললাম। আর বললাম বাড়ির আনাচে কানাচে ওটার ঘাপটি মেরে বসে থাকার কথা। ওরা সবাই শুনল, কিন্তু তক্ষুনি কেউ কোনো কথা বলতে পারল না। কিছুক্ষণ পর লালটু বলল, অশেষদা, আপনি বিপত্তারিণী পুজো দিন। আর লালটুদা, তুমি বিপত্তারিণী পুজো দেওয়ার কথা বলছো ঠিক আছে, তবে এই দিনের বেলা একবার ছায়াটাকে খুঁজে দেখলে হয় না? কেন? খুঁজে পেলে কি করবি? না মানে খুঁজে পেলে ওটার গায়ের উপর পেট্রোল ঢেলে ওটাকে আগুন জ্বালিয়ে দিতাম। পেট্রোল ঢেলে কিছু করা যাবে কিনা জানি না, তবে খুঁজে দেখা যেতে পারে। কিন্তু লালটুদা, একটা কথা, অশেষদা বলছে এই কালো মেঘটা কিন্তু পুকুরের ওই দিকটা থেকে ভেসে আসে। আর তুমি তো জানো পুকুরের ওই কিছুটা দূরেই মানে ওই পাটটায় একটা কবরস্থান আছে। এই ধোয়ার সঙ্গে লড়াই করে কিছু করা যাবে না। অশেষদা, আপনি বিপত্তারিণী পুজো করুন, তারপর দেখুন কি হয়। অশেষদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কালকে দুপুরে সবাই আসছি, তারপর দেখছি কি করা যেতে পারে এই ছায়াটাকে। আমি আর বনানী ধর্মভীরু মানুষ, ভগবানের প্রতি যথেষ্টই ভক্তি আছে, তাই লালটুর প্রস্তাবে সায় দিল। আরও খানিকক্ষণ জল্পনা কল্পনা করার পর লালটুরা চলে গেল। যাওয়ার আগে বলে গেল কাল দুপুরে দল বেঁধে ওরা ছায়াটাকে খুঁজতে আসবে। সে রাতে আমি আর ঘুমোতে পারলাম না। কানের কাছে শুধু বিড়াল ছানাটার চিৎকার শুনতে পাচ্ছিলাম। তবে বিড়াল ছানাটার বদলে ওটা মুনমুনের কান্নাও হতে পারত। ঈশ্বর মুনমুনকে বাঁচিয়ে দিয়েছেন। এই কথা ভাবতেই আতঙ্কের একটা হিম প্রবাহ আমার শির দ্বারা বয়ে নেমে গেল। মনে হলো কালো ছায়াটার সঙ্গে আমরা পেরে উঠব না। পরদিন দুপুরে লালটুর দলবল এলো আমার বাড়িতে। তন্ন তন্ন করে কালো ছায়ার দলাটাকে খুঁজল ওরা, কিন্তু সমস্ত খোঁজাখুঁজি সার হলো। ওটার কোনো হদিশ পাওয়া গেল না। ওরা চলে যাওয়ার অনেক পরে সন্ধে 6টা, 6:30 নাগাদ ছায়াটাকে আবার আমি দেখতে পেলাম। ওটা কোথায় লুকিয়ে ছিল জানেন? শুনলে আপনার গা ঘিন ঘিন করে উঠবে। আমি তখন বাথরুমে গিয়েছিলাম। হঠাৎই দেখি কমোটের গর্ত থেকে একতলা কালো ধোঁয়া পাক খেয়ে বেরিয়ে আসছে। গাঢ় কালো ধোঁয়াটার ভেতর থেকে যেন একটা চাপা রাগ ফুটে বেরোচ্ছিল। আর বাথরুমের আলোয় স্পষ্ট দেখলাম ওটার ভেতরে বিন্দু বিন্দু কয়েকটা আগুনের ফুলকি বালির কণার মতো চিকচিক করছে। সাপের ছোবল মারার ভঙ্গিতে ধোঁয়ার একটা অংশ শুরু হয়ে আমার দিকে ছিটকে এলো।
আমি ভীষণ ভয় পেয়ে গিয়ে বাথরুম থেকে একরকম পালিয়েই এলাম। রথের পরে শনিবার বা মঙ্গলবার দেখে সাধারণত বিপত্তারিণীর পুজো হয়, কিন্তু আমার মনে হলো সেই দিনের জন্য অপেক্ষা করতে হলে পুজো আমাদের বোধহয় আর করা হবে না। তাই পাড়ার এক ঠাকুর মশাইকে ধরে জোর করে একটা দিন ঠিক করে বিপত্তারিণীর পুজো করালাম, কিন্তু অবস্থা একটুও বদলালো না। ছায়াটাকে মাঝে মাঝেই দেখা যেতে লাগলো। রনিত, প্রমিতা, বৌমা ওরা সবাই মিলে আমাকে চাপ দিতে লাগলো, বলল বাড়িটা ছেড়ে দেওয়ার জন্যে। কিন্তু চাকরি জীবনের পয়সা তিল তিল করে জমিয়ে ধার নিয়ে বহু কষ্টে বহু পরিশ্রম করে এ বাড়ি আমি তৈরি করেছি। সে বাড়ি এক কথায় বেচে দেব? তাছাড়া এখন এই অভিশপ্ত বাড়ি কিনবেই বা কে? আমি ওদের কথায় রাজি হতে পারলাম না। ছেলেমেয়ের সঙ্গে আমার চাপা মন কষাকষি চলতে লাগলো। রাতের ঘুম, দিনের শান্তি সব উবে গেল। আমার উদ্ভ্রান্ত অবস্থা দেখে, এই কষ্ট দেখে বনানীও খুব মনমরা হয়ে পড়ল। ঠাকুরকে প্রাণপণে ডাকতে লাগলো আর মুখে আঁচল গুজে কাঁদতে লাগলো। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যেতে লাগলাম। এরপর একদিন আরেকটা সাংঘাতিক ব্যাপার হলো। বিকেল গড়িয়ে সবে সন্ধে হচ্ছে। শিবানী রান্নাঘরে চা করছিল। বনানী মুনমুনের একটা ছেঁড়া জামা সেলাই করছিল। মুনমুন আমার সঙ্গে ড্রয়িং কাম ডাইনিংয়ে বসে টিভি দেখছিল, আর প্রমি আমাদের সামনেই মেঝেতে বসে এক গাদা অডিও ক্যাসেট নিয়ে তার কি একটা লিস্ট তৈরি করছিল। হঠাৎই শিবানীর ভয়ঙ্কর চিৎকারে আমরা আপাতমস্তক কেঁপে উঠলাম। ও যেন অন্ধ আতঙ্কে পাগল হয়ে একটানা মরণ চিৎকার করে চলেছে। তারই মধ্যে বাসনপত্র ছিটকে পড়ার শব্দ হলো। কিছু কাপ প্লেট বোধহয় ভাঙচুর হলো। প্রথম ধাক্কাটা সামলে নিতে আমাদের কয়েক মুহূর্ত সময় লাগলো। তারপরে আমরা ছুট লাগালাম রান্নাঘরের দিকে। গিয়ে যা দেখলাম সেটাই সংক্ষেপে গুছিয়ে বলার চেষ্টা করছি। দোলের সময় কালো রং মেখে ভূত হলে যেমনটি দেখতে হয়, শিবানীর অবস্থা অনেকটা সেই রকম। ওর ফর্সা শরীরে শাড়িতে ব্লাউজে সর্বত্র কালো ছোপ। তবে ও নিজের পায়ে ভর করে দাঁড়িয়ে ছিল না। শূন্যে ওর দেহটা পাক খাচ্ছিল, লাট খাচ্ছিল, আরো হাত পা ঝুরছিল। সাঁতার না জানা মানুষ সাগরে ভেসে গেলে বাঁচার চেষ্টায় যেভাবে হাত পা ছড়ে, ঠিক সেই রকম। সোজা কথায় ওই ভয়ঙ্কর কালো ধোয়ার তালটা শিবানীকে সাপটে ধরে যেন চেটে পুটে গিলে খাচ্ছিল। আমাদের সবাইয়ের চিৎকারে এক কান ফাটানো হট্টগোল শুরু হয়ে গেল। আমি, বনানী আর প্রমি শিবানীর হাত পা চেপে ধরে পাগলের মতো এলোপাতাড়ি টানতে শুরু করলাম। ওরই মধ্যে প্রমি আর বনানী হাউমাউ করে কাঁদছিল, আর মুনমুন ভয়ে নীল হয়ে গিয়ে চিৎকার করছিল। কিন্তু আমি এতটুকুও ভয় পাইনি, বরং আমার ভেতরে একটা বেপরোয়া রাগ আর জেদ পক করে ফুটছিল। রান্নাঘরের বদ্ধ জায়গায় তুমুল লড়াইয়ের পর শিবানীকে আমরা বাঁচাতে পারলাম। কালো ছায়াটা আচমকা শিবানীকে ছেড়ে দিয়ে রান্নাঘরের জানলা দিয়ে পালিয়ে গেল। শিবানীর শরীরটা হাত দুয়েক উপর থেকে খসে পড়ল মেঝেতে। ওর নাকের ডান দিকের ফুটো দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। কাপড় আগোছালো, দু চোখ বোঝা। প্রমি আর বনানী ওর ওপর ঝুঁকে পড়ে চিৎকার করে কাঁদছিল, আর ওকে বারবার ডাকছিল, বৌদি কি হলো তোমার? চোখ খোলো। ডাক্তারের চিকিৎসায় প্রায় 3 দিন পর শিবানী সুস্থ হয়ে উঠল। শিবানীর দুর্ঘটনার পর থেকেই আমাদের সংসারে চিত ধরে গেল। সেদিন রুনু অফিস থেকে বাড়ি ফেরার পর শিবানীর অবস্থা দেখে শুনে একেবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। আমাকেও সাফ জানিয়ে দিল শিবানী একটু ভালো হয়ে উঠলেই ওরা আমার অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে যাবে, এখানে আর এক মুহূর্তও থাকবে না।
4-5 দিন ধরে বাড়িতে প্রচণ্ড অশান্তি চলল। আমি একেবারে নির্বিকার নির্লিপ্ত হয়ে গেলাম। কেউ 100টা কথা বললে হয়তো একটা কথা বলি। আমার আর কিছুই যেন ভালো লাগছিল না। বাঁচার ইচ্ছে একেবারে উবে গিয়েছিল। একদিন সকালবেলা রনিত ওর বউ আর মেয়েকে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি খবরের কাগজ পড়ছিলাম, মুখ তুলে তাকালাম। দেখি ওরা স্নান টান করে সেজে গুজে বাক্স প্যাটরা নিয়ে একেবারে তৈরি হয়ে এসেছে। বাবা, আমরা চলে যাচ্ছি, তোমরাও চলো। মাকে বলেছি, মা, প্রমি ওরাও রাজি আছে। বাবা, মরতে আমি ভয় পাই না, তবে এভাবে মরার কোনো মানে হয় না। এখানে থাকলে আমাদের সবার ক্ষতি হবে, আমরা কেউ বাঁচবো না। শোনো না গো, শোনো, এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। ওই শয়তান ছায়াটা আমাদের সবাইকে মেরে ফেলবে। তুমি কি তাই চাও? তোমাকে কত করে বলছি, বোঝাচ্ছি, তুমি কি কিছুতেই তোমার ভালোটা বুঝতে পারছো না? চলো চলো চলো, এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই গো। মা চলো, আর সময় নষ্ট করে লাভ নেই। বাবা কিছুতেই ভালোটা মানতে চাইছে না। আর না, চলো মা, আমরা চলে যাই, চলো। না রে, আমার আর যাওয়া হবে না রে, তোরা যা, তোরা যা। অনেক টানা পড়েন আর কান্নাকাটির পর ওরা চলে গেল। শুধু বনানী ওর একগুঁয়ে স্বামীটাকে আঁকড়ে ধরে পড়ে রইল। আমরা দুই প্রাণী এই বাড়িতেই রয়ে গেলাম, আর তার সাথে ছায়াটাও রয়ে গেল। বনানী ঠাকুর দেবতা নিয়ে সময় কাটায়। নতুন ধরনের দুর্ঘটনা আর না হলেও একটা ব্যাপার লক্ষ্য করছিলাম, ছায়াটা সবসময় আমার কাছাকাছি থাকে। যখন তখন আড়াল থেকে বেরিয়ে এসে আমাকে দেখা দেয়, আমার চারপাশে ঘুরঘুর করে, যেন কিছু একটা করতে চায়। সেটা করবে কিনা ভাবছে। তখনও বুঝিনি ওর মতলবটা কি। যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছে। বাইরের বাগানে 2-1টা পাখি মাঝে মাঝে উধাও হচ্ছিল। মাছের কাঁটা, মাংসের হাড় আগের মতোই গা ঢাকা দিচ্ছিল। তবে এই সব ছোটোখাটো ব্যাপারগুলো আমার গা সওয়া হয়ে গিয়েছিল। ছায়াটাকে আমরা বন্দি করতে চাইতাম বটে, তবে তার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আমি আর বনানী পাড়ার লোকজনের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধই করে দিয়েছিল। ছোট্ট বাড়িটায় আমরা দুজনে মুখ বুঝে দিন কাটাই। প্রমিতা বা রনিতদের কখনো আসতে বলিনি। ওরাও কেউ ফোনে খবর নিলে তাই সারা ঠান্ডা উত্তর দিই। এরকম একটা অবস্থা যখন চলছে, তখন এক অমাবস্যার রাতে ছায়াটাকে আমি বন্দি করতে পারলাম। বনানী ব্যাপারটা দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে ধীরে ধীরে ব্যাপারটাকে সইয়ে নিয়েছে। আমিও সইয়ে নিয়েছি। ধরে নিয়েছি এটাই আমার নিয়তি। একদিন রেডিওতে আপনার একটা ইন্টারভিউ শুনলাম, আমার খুব ভালো লাগলো। তখনই মনে হলো আপনাকে আমার ব্যাপারটা আমি জানিয়ে যাব। অন্তত একজন ব্যাপারটা জানুক যে এটা পুরোটা বিশ্বাস করবে। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে আপনার ফোন নাম্বার জোগাড় করেছি। এরপর তো আপনি সব জানেন। শেষের ব্যাপারটা তো আপনি ঠিক খুলে বললেন না। শেষ পর্যন্ত আমার শরীরের ভেতরে আস্তানা গেড়েছে ওই কালো ছায়াটা। আমাকে ছেড়েও কিছুতেই কোথাও যাবে না। হয়তো এভাবেই তিল তিল করে আমাকে শেষ করবে। ছায়াটাকে কি করে আপনি বন্দি করলেন? প্রিয়নাথ বাবু, ছায়াটাকে আমি ঠিক বন্দি করিনি, বরং বলতে পারেন ওটা নিজেই ধরা দিয়েছিল। আপনাকে ব্যাপারটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। অশেষ শিকদারের মুখটা ভীষণ বিষাদগ্রস্ত আর করুণ দেখাচ্ছিল। কাহিনী শেষ করে তিনি যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রিয়নাথ সিগারেট ধরিয়েছিলেন, অশেষবাবুও।
ওদের দুজনের ধোঁয়া ঘরের মধ্যে কুয়াশা তৈরি করেছিল। পূর্ণ দৃষ্টি মেলে প্রিয়নাথের দিকে তাকালেন অশেষ শিকদার। প্রিয়নাথ ভেতরে ভেতরে কেঁপে উঠলেন। প্রিয়নাথ জোয়ারদার জীবনে এই প্রথম ভয় পেলেন।